পাউলিং স্কেল অনুযায়ী, মানে কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বিজ্ঞানী পাউলিং বের ওকে করেছেন, স্যার। নির্ণয় করেছেন, এবং সেটাকে পাউলিং স্কেল বলে। তো সেই পাউলিং স্কেলে এক একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তিনি বের করে সেখানে একটা সারণী তৈরি করেছেন, এটাকে বলে পাউলিং স্কেল। তো সেখানে ফ্লুরিনের ইলেকট্রনকে টানার ক্ষমতা, বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসার ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিনের। তো ফ্লুরিনের এই মানটা হচ্ছে সর্বাধিক তিনি পেয়েছেন, তাই তিনি সেখানে ফ্লুরিনের একটা স্ট্যান্ডার্ড ধরে ফ্লুরিনের ক্ষেত্রে পেয়েছেন 4, কোন কোন বই অবশ্য 4.1 লেখা আছে। অক্সিজেন, ফ্লুরিনের পরেই ইলেকট্রন টানার ক্ষমতা, সক্ষমতা, মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি যার, সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের হচ্ছে 3.5। এরপরে ইলেকট্রন টানার ক্ষমতার দিক থেকে এরপরে অক্সিজেনের পরে হলো নাইট্রোজেন এবং ক্লোরিন, দুটার একই মান, সেটা হচ্ছে 3। এরপরে কার্বন এবং সালফার উভয়েরই ইলেকট্রন টানার ক্ষমতা বা তড়িৎ ঋণাত্মকতা 2.5, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। তাই বলে অন্যান্য মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কি নেই, না আছে, সেগুলো আমরা লিখিনি। বেশি ফ্রিকুয়েন্টলি প্রয়োজন হয় যেটা, সেই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা আমরা লিখেছি। বাকিগুলো যদি পারো হয়তো 3-4টা ব্রোমিন বা অন্যান্য আরো কিছু আছে, ফসফরাস, এগুলার হয়তো সালফার তো বললাম, এগুলো হয়তো কয়েকটা লাগতে পারে, তবে এটুকু হলে যথেষ্ট তোমাদের। এগুলো হলে তোমাদের ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা কভার হয়ে যাবে আল্লাহর রহমতে। তো বিভিন্ন মৌলের ইলেকট্রন টানার ক্ষমতা, বন্ধনের ইলেকট্রন টানার ক্ষমতা অনুযায়ী, পাউলিং স্কেল অনুযায়ী তাদের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো এখানে দেওয়া আছে। এটা প্রত্যেকের মনে রাখতে হবে। এইটা মনে রাখার ক্ষেত্রে কোনো কার্পণ্য যেন কারো না হয়, কার তড়িৎ ঋণাত্মকতার মান কত পাউলিং স্কেল অনুযায়ী, কারণ এটা না জানলে তুমি কিন্তু অনেক কিছুই পারবে না। কি কি পারবে না তা হয়তো তোমাকে একটু পরেই বুঝিয়ে বলছি। তো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা এবং যা চিত্রগুলো একটু আছে, ছোট ছোট চিত্র, খুব আমি কিন্তু খুব জটিলতায় যাচ্ছি না। আমি জানি আমার অনেক স্টুডেন্টদের মধ্যে কিছুটা লিমিটেশনস আছে, একটু জটিল করে ফেললে তারা কেমন যেন একটু খেই হারাই ফেলে, বা সিম্পলিসিটির মধ্যে থাকলেই মনে হয় যেন ওরা একটু বুঝে। আসলে তো ইচ্ছে হয় যে আরো অনেক কিছু, আরো অনেক ইনফরমেটিভ ক্লাস আমরা নেই। আসলে ইনফরমেটিভ ক্লাস নেওয়া যায়, কিন্তু এখানে আমরা আসলে আমাদের সেকশন ওয়াইজ যখন ক্লাস নেই, আমরা জানি আমাদের কোন সেকশনে কোন স্টুডেন্টগুলো কোন লেভেলের এবং তাদের কনজিউম পাওয়ার কতটুকু, সেই ক্ষেত্রে অনুযায়ী আমাদের লেসন প্ল্যানগুলো আমরা সাজাই। এখন অনলাইন ক্লাসে যেহেতু আমি সকলকে নিয়ে ক্লাস করছি বাবা, তো এখানে আমি মাঝামাঝি লেভেলে হাঁটছি, যেন খুব কঠিনও না হয়, খুব সহজও যেন না হয়, ওইভাবেই যেন তোমাদেরকে জাস্ট তোমাদের মাথায় যদি ঢুকাতে পারি বিষয়টা, ক্লিয়ার কনসেপ্ট যদি দিতে পারি, তাহলে হবে। আর যাদের মনে করো এরপরও অতিরিক্ত জানতে হয়, ইনশাল্লাহ যখন পরিস্থিতি আমাদের ভালো হবে, এগুলাকে নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, আরো অনেক জটিল বিষয় আছে যেগুলো আরেকটু ক্রিটিক্যাল, সেগুলো আমরা করতে পারবো। কিন্তু সেটা বাবা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন আমাদের সকল স্টুডেন্টের একরকম না, কিছু কিছু স্টুডেন্ট আছে তারা অতিরিক্ত কিছু পেতে চায়, তারা আরেকটু ডিটেলস কিছু পেতে চায়, তাদের জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তাদেরকে সেই সময়টুকু আমরা ইনশাল্লাহ দেব। ওটা নিয়ে ওরিড হয়েও না, কিন্তু সবার মোটামুটি সবার জন্য যেটুকু এখন সেটা আলোচনা করব। তো সবার লেখা কি হয়েছে বাবা? জি স্যার, শেষ। স্যার ওকে, এই ফাইন। পাউলিং স্কেলটা আসলে কি স্যার? পাউলিং স্কেল বিজ্ঞানী পাউলিং কর্তৃক আবিষ্কৃত একটা স্কেল। ওই স্কেল দিয়ে মৌলের, ওই স্কেলের মানে সেখানে একটা সারণীর মতো ওখানে লেখা আছে, তিনি একটা কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে অন্য মৌলের ইলেকট্রন টানার ক্ষমতাকে উনি একটা ইউনিটহীন মান দিয়ে তিনি কি করেছেন, বের করেছেন। ফ্লুরিনের কত পেয়েছেন, অক্সিজেনের এত পেয়েছেন, ক্লোরিনের এত পেয়েছেন, সেই মানগুলি হচ্ছে এগুলা। তিনি যা পেয়েছেন সেটা বিজ্ঞানী পাউলিং মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তিনি বের করেছেন, তিনি নির্ণয় করেছেন, নির্ণয় করে তিনি সারণী তৈরি করেছেন। সেই সারণী অনুযায়ী এগুলো মুখস্থ মান বাবা, এটা কোনো মানে এটা তার পরীক্ষিত মান মুখস্থ রাখতে হবে আমাদের। ফ্লুরিনের ইলেকট্রন টানার ক্ষমতা বা তড়িৎ ঋণাত্মকতা 4। তো 4 সবচেয়ে বেশিরভাগ বইয়ে 4 লেখা, কিছু কিছু বই আবার 4.1ও আছে, হোয়াটএভার, আমরা 4ই মনে রাখবো। এখন খেয়াল করো স্বামী এবং যারা আছো সবাই একটু খেয়াল করো, মেয়েরা যারা আছো প্লিজ তোমরা কেউ ক্লাসটা কমপ্লিট না করে লিভ করবে না, ইমার্জেন্সি ছাড়া। সবাই একটু খেয়াল করো, যেমন হাইড্রোজেন তার একটি ইলেকট্রন আছে, হিলিয়ামের গঠন লাভ করতে তার আরেকটি ইলেকট্রনের প্রয়োজন। তাই হাইড্রোজেনের কিন্তু একটা কমন আকাঙ্ক্ষা হলো নিষ্ক্রিয় গ্যাস তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হাইড্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন লাভ করা। তাই হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রন পেলেই তার অরবিটালটিও পূর্ণ হয়, 1s2 হয় এবং স্থিতিশীলতা অর্জন করে। ফ্লুরিনের
সর্বশেষ শক্তি স্তরে ফ্লুরিনের মোট টোটাল 9টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন তার প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে 7টি। তোমরা এটা জানো। আমরা জানি আর একটা ইলেকট্রন ফ্লুরিন পেলে অষ্টক পূর্ণ হয়। তাই ফ্লুরিন যখন হাইড্রোজেনকে সান্নিধ্য পায়, কাছে পায়, ফ্লুরিনের সংস্পর্শে যখন হাইড্রোজেন আসে, তখন ফ্লুরিন হাইড্রোজেনকে প্রস্তাব করে, হাইড্রোজেন, আমি জানি তোমার একটা ইলেকট্রন প্রয়োজন, তুমিও হিলিয়ামের গঠন লাভ করতে চাও, আমারও তো একটা ইলেকট্রন প্রয়োজন, আমি নিয়নের গঠন লাভ করতে চাই। একটা কাজ করো, তুমি একটা ইলেকট্রন দাও, তোমার বিজোড় ইলেকট্রনটা, আমি আমার ইলেকট্রনটা দেই, তোমার অরবিটাল আমার অরবিটাল ওভারল্যাপ করে এই অরবিটাল দুইজনের মধ্যে, এই দুইটা ইলেকট্রন দুইজনের নিয়ন্ত্রণেই থাকবে, সমানভাবে আমরা শেয়ার করব। কি সুন্দর কথা, কি সুন্দর প্রস্তাব। তো সেই সুন্দর প্রস্তাবে হাইড্রোজেন রাজি হয়। ঠিক আছে, হাইড্রোজেন রাজি হয়ে সে একটা ইলেকট্রন প্রোভাইড করলো, ফ্লুরিন একটা ইলেকট্রন প্রোভাইড করলো, সুন্দর একটা বন্ধন সৃষ্টি হলো। বন্ধন মানে কি? একটা আকর্ষণ। হাইড্রোজেন এখন ফ্লুরিনকে ছেড়ে যাবে না, ফ্লুরিন এখন হাইড্রোজেনকে ছেড়ে যাবে না। যেহেতু একটা সম্পর্ক হয়েছে, দুইটা ইলেকট্রন শেয়ার করে ওভারল্যাপ হয়েছে, দুইটা অরবিটাল ওভারল্যাপ করে ইলেকট্রন সমানভাবে শেয়ার করছে। এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনের অরবিটালও মানে ঘুরছে, ফ্লুরিনের অরবিটালও ঘুরছে, দুজনে সমান শেয়ার করছে। কিন্তু বন্ধন করার পর ওই যে প্রাকৃতিক নেচারগত একটা বিষয় আছে, চরিত্রগত একটা বিষয় আছে। ফ্লুরিনের নিউক্লিয়াসে যেহেতু ফ্লুরিনের আকার আর হাইড্রোজেনের আকার প্রায় কাছাকাছি, কিন্তু ফ্লুরিনের নিউক্লিয়াসে 9টা প্রোটন, হাইড্রোজেনের নিউক্লিয়াসে মাত্র একটা প্রোটন। নিঃসন্দেহে প্রোটন যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট, এখন ফ্লুরিন এবং হাইড্রোজেনের মাঝে যে ইলেকট্রন ক্লাউড আছে, ইলেকট্রন ম্যাগের মতো, তাকে যেদিকে টানবে ম্যাগ সেদিকে বেশি ডাইভার্ট হবে। তখন ফ্লুরিনের নিউক্লিয়াসে যেহেতু তোমার ইলেকট্রন প্রোটন সংখ্যা যেহেতু ফ্লুরিনের নিউক্লিয়াসে বেশি, ধনাত্মক চার্জ বেশি, তাই স্বভাবগতভাবেই বন্ধনের ইলেকট্রন কিন্তু সমানভাবে আসলে শেয়ার করার কথা থাকলেও সমানভাবে শেয়ার হবে না। ফ্লুরিনের দিকে ইলেকট্রন ম্যাগটা অধিক বিকৃত হবে, চলে যাবে তার দিকে বেশি। তার মানে এখানে ফ্লুরিনের নিউক্লিয়াস, বন্ধনের ইলেকট্রন ক্লাউড যে দুইটা আছে, বন্ধনের যে দুইটা ইলেকট্রন জোড় আছে, এটা ফ্লুরিন স্বভাবগতভাবেই তার নিজের দিকে সে বেশি আকর্ষণ করে, আর হাইড্রোজেন কম আকর্ষণ করতে পারে, কারণ তার একটা মাত্র প্রোটন। তাই এই জন্য ভাবা, এখানে সমান প্রায় কাছাকাছি আকৃতির দুইটা মৌলের মধ্যে বন্ধনের ইলেকট্রন ম্যাগ কোন মৌলের দিকে অধিক আকৃষ্ট হবে? যে মৌলের নিউক্লিয়াস বেশি, প্রোটন থাকে কাছাকাছি আকৃতির মধ্যে। তো এই জন্য বাবা খেয়াল করো, ফ্লুরিন তার ছোট্ট আকৃতির জন্য, অত্যন্ত ছোট আকৃতি ফ্লুরিনের, এই ফ্লুরিন কি করবে তখন? তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে যে দুইটা ইলেকট্রন শেয়ার হয়ে একটা বন্ধন হয়েছে, এই শেয়ারকৃত ইলেকট্রন ম্যাগ, ইলেকট্রন যুগল ফ্লুরিনের দিকে অধিক আকৃষ্ট হবে, এবার তার দিকে ইলেকট্রন ম্যাগ বেশি গিয়ে থাকবে। দেখো, থাকার কথা ছিল কিন্তু সমানভাবে, হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে ইলেকট্রন ম্যাগ সমানভাবে থাকার কথা ছিল, কিন্তু সমানভাবে কিন্তু নেই। হাইড্রোজেনের দিকে অল্প, ফ্লুরিনের দিকে ইলেকট্রন ম্যাগ চলে গেছে বেশি। তো এখন বাবা সমান যদি থাকতো, তাহলে এও পজিটিভ হতো না, এও নেগেটিভ হতো না, কেউ পজিটিভ কেউ নেগেটিভ হবে না, সমানভাবে শেয়ার হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সমানভাবে শেয়ার হচ্ছে না, ইলেকট্রন ম্যাগ অধিক ডাইভার্ট হয়েছে ফ্লুরিনের দিকে, কারণ ফ্লুরিন অধিক আকর্ষণ করতে পারছে আর হাইড্রোজেন অধিক আকর্ষণ করতে পারছে না। এই জন্য আমরা বলছি বন্ধনের ইলেকট্রন ম্যাগ কোনো একটি মৌল কর্তৃক অধিক আকৃষ্ট হয়, কোনো একটি মৌল কর্তৃক কম আকৃষ্ট হয়। কারণ আমরা জানি প্রত্যেক মৌলের সাইজগত পার্থক্য আছে, প্রত্যেক মৌলের প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে পার্থক্য আছে। সো প্রত্যেক মৌলের মানে ইলেকট্রন টানার ক্ষমতা এক নাও হতে পারে, এবং যদি এটা ডিপেন্ড করে তার সাইজ এবং তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার উপর, দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এই চিন্তা করে বাবা আমরা শুধু বলতে চাই, একটা সমযোজী বন্ধনে দুইটা মৌল আবদ্ধ হবে, দুইটা মৌল একটা সমযোজী বন্ধন, নিশ্চয়ই একটা সমযোজী বন্ধনে তিনটা মৌল বা চারটা মৌল, দুইয়ের অধিক মৌল থাকে না, যে কোনো দুইটা মৌল প্রত্যেকে একটা করে ইলেকট্রন প্রোভাইড করে এবং সমানভাবে শেয়ারের উদ্দেশ্যে তারা কিন্তু আবদ্ধ হয়, এটাকে আমরা সমযোজী বন্ধন বলছি। এখন সমযোজী বন্ধনের দুইটা ইলেকট্রন যদি উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে, কখন দুইটা পরমাণু সমানভাবে শেয়ার করবে? যদি হোমোজেনাস, মানে একই প্রকৃতির দুইটা মৌল যখন একত্রিত হয়ে অণু গঠন করে, যেমন দুইটা হাইড্রোজেন মিলে H2, দুইটা ফ্লুরিন মিলে F2, দুইটা ক্লোরিন মিলে Cl2, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ইলেকট্রন টানার ক্ষমতা সেম, এবং প্রত্যেকের নিউক্লিয়াস এবং প্রত্যেকের সাইজ বা অ্যাটমিক সাইজ বা আয়নিক সাইজ যেটাই বলি, তাদের কিন্তু সেম। সো এই জন্য কিন্তু তাদের বন্ধনের ইলেকট্রন ম্যাগকে সমানভাবে নিজের দিকে টানে, তাই বন্ধনের ইলেকট্রন ম্যাগ কারো দিকে অধিক ডাইভার্ট হয় না। কিন্তু যদি অসম বাইনারি যৌগ, এগুলো বাইনারি যৌগ, হাইড্রোজেন এবং ফ্লুরিন দুইটা মৌল মিলে একটা যৌগ হয়েছে, কিন্তু বাইনারি যৌগের মধ্যে যদি দুইটা ভিন্ন পরমাণু হয়, তাহলে অণু তো ঠিক আছে, কিন্তু অণু যখন ভিন্ন পরমাণু মিলে অণু গঠন করে সেটাকে আমরা যৌগ বলি, কিন্তু যৌগের মধ্যে বন্ধন যখন হবে, সেই বন্ধনের ইলেকট্রন কিন্তু বাবা দুই পরমাণু কর্তৃক সমানভাবে আকৃষ্ট নাও হতে পারে, এবং না হয় নাই বেশি। তবে সেই ক্ষেত্রে কোনো একটি মৌল বন্ধনের ইলেকট্রনকে তার নিজের দিকে অধিক আকর্ষণ করে এবং কোনো একটি মৌল তার নিজের দিকে কম আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে নিয়ে যাওয়ার, নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার তুলনামূলক এই ক্ষমতাটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি।
তো যে মৌল বন্ধনের ইলেকট্রন ম্যাগকে তার নিজের দিকে অধিক আকর্ষণ করতে পারে আমরা বলি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং তার দিকে যেহেতু সে অধিক নিয়ে গিয়েছে, অন্যেরটা ছিনিয়ে নিয়ে আসছে, তাহলে যদি কেউ ইলেকট্রন নিয়ে যায় তার মধ্যে মাইনাস চার্জ সৃষ্টি হয়। তবে এখানে যেহেতু পরিপূর্ণভাবে সে নিয়ে যায় না, আংশিকভাবে নিয়ে যায়, তাই এটাকে আমরা বলি আংশিক নেগেটিভ। আংশিক নেগেটিভ বা পার্শিয়ালি নেগেটিভ, এই আংশিক নেগেটিভকে বাবা আমরা ডেল্টা মাইনাস দ্বারা প্রকাশ করি। আর যেহেতু হাইড্রোজেন তার কিছু ইলেকট্রন ম্যাগ ফ্লুরিনের দিকে দিয়ে দিয়েছে, ফ্লুরিন নিয়ে নিয়েছে, তার শক্তির কারণে, ক্ষমতার কারণে হাইড্রোজেন থেকে নিয়ে নিয়েছে, তাই এখানে হাইড্রোজেন হবে পূর্ণ প্লাস না বাবা, এখানেও হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ বা আংশিক ধনাত্মক হবে, আর ফ্লুরিন হবে আংশিক ঋণাত্মক। তো কোন যৌগের মধ্যে যদি এই সিচুয়েশন তৈরি হয়, একদিকে ইলেকট্রন ম্যাগ অধিক চলে যাওয়ার কারণে সে হয় আংশিক নেগেটিভ, আরেক দিকে হয় আংশিক পজিটিভ, এই রকম স্থায়ী আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ প্রান্ত যে অণুতে থাকবে, এই অণুগুলাকে বলা হয় পোলার অণু, আর এই অণুগুলাকে বলা হয় ডাইপোলদারী অণু। ডাইপোল মানে কি? ডাই মানে দুই, পোল মানে প্রান্ত, দুইটি প্রান্ত, একটি নেগেটিভ প্রান্ত, একটি পজিটিভ প্রান্ত। তো যখন কোনো অণুতে সমযোজী অণু, বাবা খেয়াল করো, সমযোজী অণু মানেই কিন্তু পোলার হবে তা কিন্তু না, অপোলারও হয়। কখন পোলার হবে, কখন অপোলার হবে, তোমরা বিষয়টা একটু খেয়াল করো। পোলার আমরা কখন বলবো? ডাইপোল মোমেন্টদারী বা ডাইপোলদারী অণু কখন বলবো? যদি ওই অণুতে একদিকে ঋণাত্মক প্রান্ত, একদিকে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। আচ্ছা, ঋণাত্মক প্রান্ত আর ধনাত্মক প্রান্ত কখন সৃষ্টি হবে, এই বিষয়টা বুঝতে হবে। খেয়াল করো তোমরা, আমরা পড়েছি যদি দুইটি সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি মৌলের মধ্যে, বাবা খেয়াল করো, সমযোজী বন্ধনে আবদ্ধ, আমি খুব সহজ করে বলছি, স্লোলি বলছি, যারা বাবা একটু অন্যমনস্ক আছো প্লিজ আমার দিকে মনোযোগটা নিয়ে আসো। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি, তড়িৎ ঋণাত্মকতা নিশ্চিত তুমি দেখো তো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেল অনুযায়ী বাবা কত বলতো? 2.1। আর ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা যদি 4 ধরি, তাহলে দেখো এই হাইড্রোজেন আর ফ্লুরিন এই যে একটা অণু আছে, হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1.9। এই দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9। খেয়াল করিও কিন্তু কেমন। আচ্ছা, 1.9। তো এখন আমরা জানি নিশ্চিত এদিকে প্লাস প্রান্ত, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার দিকে হবে আংশিক ধনাত্মক প্রান্ত, আর যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে ইলেকট্রন বেশি শিফট হবে, ফলে সে হবে আংশিক ঋণাত্মক প্রান্ত। ফলে এই অণুটিকে আমরা বলবো ডাইপোলধারী অণু, ডাইপোলধারী অণু বা পোলার অণু। তাহলে পোলার অণু কাকে বলে? যেই সমযোজী অণুতে একদিকে ধনাত্মক প্রান্ত আর একদিকে ঋণাত্মক প্রান্ত স্থায়ীভাবে, কিন্তু এখন আছে এখন নাই তা না, স্থায়ীভাবে থাকতে হবে, এটাকে আমরা বলছি পোলার অণু। তাহলে এটা একটা পোলার অণু। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড এগুলো বাবা সব পোলার অণু। দেখো HCl কিন্তু একটি পোলার অণু, কারণ HCl এর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3, এদের মধ্যে পার্থক্য কিন্তু বাবা কত? 0.9। তো খেয়াল করো, কোন যৌগে দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে যদি হয়, 0.5 থেকে 1.7, কোন কোন বইয়ে অবশ্য 1.9 লেখা, কিন্তু আমি এটার সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই, 1.7টাই কারেক্ট। 1.7 এর বেশি গেলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর বেশি হলে এটাকে আমরা বলবো আয়নিক চরিত্র বলবো, তখন আর পোলারও বলা, পোলার তো আয়নিক যৌগগুলো সবই হচ্ছে পোলার। তবে বাবা ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে একটা হচ্ছে অপোলার সমযোজী, আর একটা হচ্ছে পোলার সমযোজী, আর আরেকটা হচ্ছে আয়নিক। তো আমরা বলবো হাইড্রোজেন ফ্লোরাইড তার সৃষ্টিটা, তার জন্মটা কিন্তু সমযোজী, তার জন্মটা কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কিন্তু এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 কে ক্রস করার কারণে তার যদিও সৃষ্টি সমযোজী, কিন্তু তার চরিত্র, তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আয়নিক। তাই আমরা হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু একটি আয়নিক যৌগ, কিন্তু তার সৃষ্টি হচ্ছে কিন্তু সমযোজী। খেয়াল করিও কিন্তু অনেক সময় আমরা কিন্তু সৃষ্টি মানুষ, কিন্তু আমাদের ক্যারেক্টারের কারণে, আমাদের চরিত্রের কারণে আমরা কিন্তু পশুর সমান হয়ে যাই। তো এই জন্য বাবা বলছি হাইড্রোজেন ফ্লোরাইড অণুটা সৃষ্টি হয়েছে সমযোজী প্রক্রিয়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কিন্তু সেখানে শেয়ার করার পর, অণু গঠন হওয়ার পর ইলেকট্রনের আদান প্রদানটা এমন ভাবে হয়েছে, হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে চার্জের এটা পার্থক্যটা এমন হয়েছে, এটাকে আয়নিক চরিত্রের বলা যায়। অর্থাৎ আয়নিক যৌগগুলো কিন্তু কি হয়, আয়নিক যৌগগুলো কিন্তু কোন আয়নিক যৌগ কিন্তু বাবা শতভাগ
আয়নিক নয়। 100% প্লাস এবং 100% মাইনাস আয়নের মাধ্যমে কিন্তু যদিও একটা ইলেকট্রন মৌল ইলেকট্রন ত্যাগ করে শতভাগ প্লাস হয়, আরেকটি পরমাণু ইলেকট্রন নিয়ে শতভাগ মাইনাস হয়, কিন্তু যখন তারা কাছাকাছি আসে তাদের মধ্যে কিন্তু পোলার আয়ন হয়, ইলেকট্রনের কিন্তু বিকৃত হয়, তখন কিন্তু আর তারা শতভাগ প্লাস মাইনাস থাকে না। তো এই জন্য এগুলা কিন্তু ফাজারের নিয়মে যখন আমরা পড়বো, পোলার আয়ন যখন পড়বো, সেটা হচ্ছে পোলার আয়ন আর এটা হচ্ছে পোলার অণু। পোলার আয়ন আর পোলার অণুর মধ্যে পোলারিটির মধ্যে পার্থক্য আছে। পোলার আয়ন এক জিনিস আর পোলারিটি এক জিনিস। পোলারিটি মানে কি বাবা? ডাইপোল হওয়া। ডাইপোল মানে কি? দুইটি প্রান্ত সৃষ্টি হওয়া। দুইটি প্রান্ত সৃষ্টি হওয়া মানে কি? দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এদের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হলে তার একটি পরমাণুর দিকে ইলেকট্রন কম থাকবে, আরেকটি অধিক ইলেকট্রন টেনে নিয়ে যাবে, ফলে একটি হবে আংশিক ধনাত্মক প্রান্ত, আরেকটি হবে আংশিক ঋণাত্মক প্রান্ত। এইরকম আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট অণুকে বলে পোলার অণু, সমযোজী পোলার অণু। আর যদি স্যার দুইটা হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাসে অনেকে জয়েন করার চেষ্টা করতেছে, পারতেছে না। কেন বাবা এখন আসবে বলো? পারতেছে না? আমি নিজেই করতেছি না ওদেরকে, আমি কতক্ষণ আর তোমাদের জন্য এই করব? এটা একটা সিস্টেম আছে তোমাদের। আধা ঘন্টা লেট করে কেউ যদি ক্লাসে আসে তখন ইচ্ছে ইচ্ছে হয় বলো জয়েন করাতে ওকে? আধা আচ্ছা ঘন্টা স্যার, পরে যদি আপনি ক্লাস ক্লাস করতে নেন, আমি অ্যাডমিট করে দিব। আপনি ক্লাস নেন, আমি অ্যাডমিট করে দিব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, জি জি, ওকে। থ্যাংক ইউ। তো একটু খেয়াল করো, আমরা যেটা বলতে চাই, মা খেয়াল করবেন সবাই, আমরা কি তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞায় একটু যাই। সমযোজী বন্ধনে আবদ্ধ, বাবা এটা কিন্তু একটা সমযোজী বন্ধন, কারণ কি দুইজনই একটা করে ইলেকট্রন শেয়ার করে এই অণুটা সৃষ্টি করেছে। এখন সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌল, একটা মৌল একটা মৌল, বন্ধন ইলেকট্রন ম্যাগ, এই যে বন্ধনের ইলেকট্রন ম্যাগ আছে, নিজের দিকে আকর্ষণ করে টেনে নিয়ে আসার তুলনামূলক যে ক্ষমতা, এটাই হচ্ছে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যে মৌলটি বন্ধনের ইলেকট্রন ম্যাগকে তার নিজের দিকে অধিক টেনে নিয়ে আসে তাকে আমরা বলছি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, আর যে মৌল বন্ধনের ইলেকট্রনকে তার নিজের দিকে কম টানতে পারে তাকে আমরা বলছি কম তড়িৎ ঋণাত্মক মৌল। তাইলে বাবা পাউলিং স্কেল তিনি যে তৈরি করেছেন, তিনি কিন্তু অনেক পরীক্ষা করে এটা করেছেন, এগুলো আমরা মানগুলো একটু মনে রাখবো। তাহলে আমরা বলবো মেয়েদের মধ্যে, মিম তুমি বলো তো, হাইড্রোজেন ফ্লোরাইড এটা কি একটি পোলার অণু? এটা কি একটা ডাইপোলদারী অণু নাকি নয়? স্যার পোলার অণু। পোলার অণু, ডাইপোলদারী অণু। এখন আরেকজনে বলো, কেন হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড একটি পোলার অণু বা ডাইপোলদারী অণু? ডাইপোল মানে কিন্তু বুঝাইছি বাবা, ডাই মানে দুই, পোল মানে প্রান্ত। যেই সমস্ত সমযোজী অণুগুলোর মধ্যে একদিকে আংশিক ধনাত্মক প্রান্ত, আরেকদিকে আংশিক ঋণাত্মক প্রান্ত। কেন আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় এতক্ষণ কিন্তু তোমাদের বুঝিয়েছি। যখনই তুমি দেখবা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে দুইটা মৌল, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 থেকে 1.7, এর মধ্যে 1.7 বেশি হলেও সে পোলার হবে নিঃসন্দেহে, কিন্তু মিনিমাম 0.5 হতে হবে। 0.5 এর কম যদি হয়, সমযোজী বন্ধনের দুইটা মৌল যখন আবদ্ধ থাকবে, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয়, সেগুলা বাবা আমরা পোলার অণু বলতে পারি না। কখনো হয় পোলারিটি ডাইপোল, কখনো সৃষ্টি থাকে না, মানে স্থায়ী না, তাদের ডাইপোলটা স্থায়ী না। তো এই জন্য বলেছি যে সমস্ত অণুতে সমযোজী বন্ধনে যে দুইটা মৌল আছে এদের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম, তারা কিন্তু বাবা পোলার অণু নয়, তারা অপোলার অণু। আর কারা পোলার? যাদের দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 মিনিমাম, এর উপরে যা হোক, তবে এর উপরে 1.7ই থাকে। শুধু ফ্লুরিনের ক্ষেত্রে একটা এক্সেপশনাল হয়, 1.9 হয়ে যায়। তাই আমরা বলেছি হাইড্রোফ্লুরিক অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লোরাইড যৌগটি একটি সমযোজী প্রক্রিয়ায় সৃষ্ট একটি সমযোজী অণু বটে, কিন্তু তার চরিত্রটা, তার ক্যারেক্টারিস্টিক্সটা, তার আচরণ কিন্তু আয়নিক যৌগের মতো, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7কে ক্রস করে আয়নিক যৌগের মধ্যে পড়ে গেছে। তাই আয়নিক যৌগ যতগুলো আমরা দেখতে পাই, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, যত আয়নিক যৌগ আছে বাবা, সবগুলো আয়নিক যৌগের মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর বেশি, প্রায় 2 এর কাছাকাছি বা তার বেশি। তো এই জন্য বললাম যে সমস্ত মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা 0.5 থেকে 1.7 এর মধ্যে আছে তাদেরকে আমরা বলবো সমযোজী পোলার অণু, আর যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর নিচে তাদেরকে আমরা বলবো সমযোজী অপোলার অণু। আর যাদের 1.7 থেকে ক্রস করে 1.9 বা তার বেশি হয়ে গেছে, সেগুলোকে আমরা বলবো সমযোজী অণু, তবে তাদের চরিত্র হচ্ছে আয়নিক। হোয়াটএভার।
তোমরাই বলবা। এখন তোমরা বলো মিথেন এটা কি পোলার নাকি অপোলার? হাইড্রোজেন সালফাইড H2S এই দুইটা অণু, হাইড্রোজেন আরে মিথেন আর হাইড্রোজেন সালফাইড এই দুইটা অণু কি পোলার নাকি অপোলার? আমাকে একটু তোমরা ব্যাখ্যা দিবে, কে বলতে পারবে? মিথেন এবং হাইড্রোজেন সালফাইড এরা কি পোলার নাকি অপোলার? স্যার এরা অপোলার হবে স্যার। অভি তো সবসময় সঠিক অ্যান্সার দেয়, কারণ মিথেন হচ্ছে CH4। বাবা একটু খেয়াল করবেন, মিথেনের সত্যিকারের ইম্পেরিক্যাল ফর্মুলা বা স্ট্রাকচারাল ফর্মুলা যেটা গাঠনিক সংকেত, সেটা হচ্ছে তার 4 হ্যান্ডে 4টা হাইড্রোজেন আছে। এখন দেখো সেন্ট্রাল পরমাণু হচ্ছে কার্বন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেল অনুযায়ী মনে রাখতে হবে, বারবার বলেছি। কার্বন সালফার হচ্ছে 2.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। এখন দেখো সবগুলোর সেম অবস্থা, তো তুমি যেই বন্ধনটাই তুমি চিন্তা করো, যে কোনো একটা বন্ধনে কয়টা মৌল আছে? দুইটা। এখানেও দুইটা মৌল, এই বন্ধনেও দুইটা মৌল, এই বন্ধনেও দুইটা মৌল। তুমি যেই বন্ধনটাই তুমি চিন্তা করো না কেন, এখন তুমি দেখো এই কার্বনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1। পার্থক্যটা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো, পার্থক্যটা তাহলে কত? 0.4, যেটা 0.5 থেকে ছোট, কম। তাহলে দুই সমযোজী, এটা কিন্তু একটা সমযোজী অণু। এখানে যে বন্ধনে দুইটা মৌল আছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু 0.5 হয়নি, তার থেকে কম। এই জন্য মিথেন কিন্তু একটি অপোলার অণু। নিঃসন্দেহে আমাদের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, মিথেন একটি অপোলার সমযোজী অণু। এতে কারো দ্বিমত থাকার কি কথা বা আছে কিনা বলো যে মিথেন একটি অপোলার অণু? এতে কারো সন্দেহ থাকলে বলতে পারো মিথেন যে অপোলার এটা কে ব্যাখ্যা দিতে পারবে না? হাইড্রোজেন ফ্লোরাইড যে পোলার এটা কে ব্যাখ্যা দিতে পারবে না? হাইড্রোজেন ক্লোরাইড যে একটি পোলার অণু এটা কে ব্যাখ্যা দিতে পারবে না? এবার তুমি বলো অভি, অ্যামোনিয়া কি পোলার নাকি অপোলার? অ্যামোনিয়া NH3। নাহিদ বলো তো, নাহিদ। স্যার এটা পোলার অণু স্যার। স্যার এটা পোলার অণু। নাহিদ পোলার অণু না, কেমনে বুঝলা নাহিদ? কারণ নাইট্রোজেন এখানে সেন্ট্রাল অ্যাটম, তার এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, তিন দিকে তিনটা হাইড্রোজেন। তুমি যেই বন্ধনটাই তুমি চিন্তা করো, এই বন্ধনে দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে। এখন এই দুইটা পরমাণুর মাঝে ইলেকট্রনগুলো সমানভাবে থাকার কথা কিন্তু থাকবে না, কারণ এখানে হাইড্রোজেনের ইলেকট্রন টানার ক্ষমতা হচ্ছে 2.1 আর নাইট্রোজেনের টানার ক্ষমতা হচ্ছে পাউলিং স্কেল অনুযায়ী 3। তার মানে দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু 0.9। নিঃসন্দেহে কিন্তু বাবা ইলেকট্রন ম্যাগ তার দিকে কম থাকবে, নাইট্রোজেনের দিকে অধিক চলে আসবে, তাই হাইড্রোজেন হবে আংশিক পজিটিভ এবং নাইট্রোজেন হবে আংশিক নেগেটিভ। নিঃসন্দেহে অ্যামোনিয়া কিন্তু একটি পোলার অণু। এইভাবে আমরা কারা পোলার কারা অপোলার এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো। নিঃসন্দেহে হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ বলো রাতুল, তুমি বলো রাতুল, হাইড্রোজেন সালফাইড কি পোলার নাকি অপোলার? হাইড্রোজেন সালফাইড H2S। হাইড্রোজেন সালফাইড এর গাঠনিক সংকেত হচ্ছে সালফার হাইড্রোজেন। হ্যাঁ রাতুল বলো। অপোলার স্যার। কে বলছে এটা? স্যার ইতমাম। ইতমাম বলছে, ইতমাম সঠিক বলেছো তুমি। ইতমাম কারণ হচ্ছে সালফারের হচ্ছে 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1, পার্থক্য হচ্ছে বাবা 0.4। তার মানে হাইড্রোজেন সালফাইড নিঃসন্দেহে একটি অপোলার যৌগ। তাহলে আমরা কে পোলার কে অপোলার? আচ্ছা তুমি বলো, অপোলার হওয়া মানেই তো এদের মধ্যে কি থাকবে না? স্থায়ী কোনো ডাইপোল থাকবে না, একদিকে ধনাত্মক প্রান্ত একদিকে ঋণাত্মক প্রান্ত থাকবে না। তাহলে একদিকে ধনাত্মক প্রান্ত একদিকে ঋণাত্মক প্রান্ত থাকে কেবলমাত্র ওই সমস্ত সমযোজী অণুতে, যেই সমস্ত সমযোজী অণুতে বন্ধনে আবদ্ধ দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, তাদের মধ্যেই একদিকে ধনাত্মক প্রান্ত একদিকে ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। তাহলে আমরা কি বাবা অণুর পোলারিটি, তাহলে অণুর পোলারিটি মানে কি? যে সমস্ত অণুতে একদিকে ধনাত্মক প্রান্ত আর একদিকে ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় সেই সমস্ত অণুকে বলে পোলার অণু, আর তার ধর্মকে বলে অণুর পোলারিটি। যে ধর্মগুণে এই পোলারিটি মানে পোলারিটির সৃষ্টি হয়েছে, ডাইপোলটা সৃষ্টি হয়েছে, এইগুলাই হচ্ছে তার পোলারিটি। তাহলে পোলার অণু কারা? যেই অণুগুলা মধ্যে একদিকে আংশিক ধনাত্মক এবং অন্যদিকে আংশিক ঋণাত্মক প্রান্ত স্থায়ীভাবে আছে, তাদেরকে বলবো আমরা পোলার অণু। আর যাদের মধ্যে কখনো আছে কখনো নাই কিংবা আদৌ নাই, তারা হচ্ছে অপোলার অণু। তাহলে অপোলার অণু কারা হবে? আমি রিপিট করছি কেন বাবা, বারবার পড়াগুলো কেন রিপিট করি? আগেও বলেছি যেন মুখস্থ হয়ে যায়, বাসায় যেন আর পড়তে না হয়। আবার বলছি, অণু কখন অপোলার হবে? যদি কোনো অণুতে বন্ধনে যে দুটি মৌল আবদ্ধ আছে ওই দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 কম হয়, তাহলে সেখানে কিন্তু একদিকে ধনাত্মক আর একদিকে ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে না। এগুলাকে আমরা অপোলার বলবো। ডাইপোলহীন
অণু বলবো। আর ডাইপোল দারি কাদেরকে বলবো? যে সমস্ত অণুতে বন্ধনে আবদ্ধ দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে বেশি হবে, তারার মধ্যে কি থাকবে? একদিকে ধনাত্মক প্রান্ত, একদিকে ঋণাত্মক প্রান্ত থাকবে, আর তাদেরকে আমরা বলবো ডাইপোল দারি অণু বা পোলার অণু, আর তাদের ধর্মগুলোকে বলবো অণুর পোলারিটি। তাহলে নিঃসন্দেহে বাবা আমরা তড়িৎ ঋণাত্মকতা বুঝলাম, এবং তড়িৎ ঋণাত্মকতার কারণে একটি মৌল বন্ধনের ইলেকট্রনকে অধিক টানে আর একটি কম টানে। এই টানাটানির মধ্যে যদি খুব বেশি টেনে নিয়ে যায়, খুব কম টানে, তখনই তার মধ্যে পোলারিটির সৃষ্টি হয়। তাহলে কোনো অণু পোলার হবে কি হবে না, এটা আমাদের তড়িৎ ঋণাত্মকতা থেকে ধারণা পাই। তাহলে তড়িৎ যদি কখনো নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে যে অণুর পোলারিটি সৃষ্টি হবে কি হবে না, এর ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যোজনী। কেমনে বুঝবা? তুমি বলে দিবা, ঠিক দিবা, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কোন অণু, সমযোজী অণু পোলার হবে কি হবে না, তা নিচের কোনটি দ্বারা ধারণা করতে পারবে, নিচের কোনটি দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান। যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না জানো, তড়িৎ ঋণাত্মকতার মান না জানো, তাহলে কোনো অণু কি পোলার নাকি অপোলার তোমার পক্ষে আইডেন্টিফাই করা, নির্ধারণ করা বাবা সম্ভব হবে না। এবং অনেক সময় নৈর্ব্যক্তিক আসে, নিচের কোন অণুটি অপোলার, নিচের কোন অণুটি পোলার, নিচের কোন অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, কোন অণুগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না। এই সমস্ত নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো বাবা বুঝতে হলে তোমাকে পোলারিটি বুঝতে হবে। কখন পোলারিটি হয়, কখন পোলার অণু হয়, কখন তার মধ্যে ডাইপোল সৃষ্টি হয়, ডাইপোল সৃষ্টি হওয়ার জন্য শর্তগুলো কি? শর্ত হচ্ছে একটাই, সেটা কি? বন্ধনে আবদ্ধ দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হবে। এই একটাই তোমার শর্ত, আর শর্ত নেই বাবা। পার্থক্যটা 0.5 থেকে 1.7 এর মধ্যে হবে, বা তার বেশি হলেও সমস্যা নেই। আর আয়নিক যত যৌগ আছে, আয়নিক যৌগ মানেই তো হলো ডাইপোল দারি অণু। কেন? আয়নিক যৌগ মানে কি? একটি মৌল পার্মানেন্টলি একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে এবং ক্যাটায়ন সৃষ্টি হয়, আর আরেকটি সেই ইলেকট্রনকে গ্রহণ করে অ্যানায়ন হয়। এবং তারা যখন অণু গঠন করে, ক্যালাস গঠন করে, ওই অণুগুলোর মধ্যে আমরা কি দেখতে পাই? একদিকে ধনাত্মক আয়ন বা ধনাত্মক প্রান্ত, আরেকদিকে ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক প্রান্ত। নিঃসন্দেহে তারা পোলার। আয়নিক যৌগ যা আছে পৃথিবীতে, চোখ বন্ধ করে ওরা পোলার। সমযোজী অণুর মধ্যে কেউ কেউ পোলার, কেউ কেউ অপোলার। কারা কারা পোলার হলো, কি শর্তে পোলার হয়, কি শর্তে ডাইপোল দারি হয়, আর কোন শর্ত না মানলে সে পোলার হতে পারে না, তাকে আমরা অপোলার বলি, সেগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ঠিক না বাবা? স্যার 1.7 এর বেশি হলে তখন স্যার কি কথাটা লিখবো? এটা পোলারই, Same এটা একই পোলার, কথা। তবে আমরা বলছি এটা পোলার অণু, তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক, এটা চরিত্র হচ্ছে আয়নিক ক্যারেক্টারিস্টিক্স বলবো আমরা, আয়নিক চরিত্রের। মানে অনেক একটা মাত্র যৌগে আমাদের জানার মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড, তার জন্ম, তার সৃষ্টি সমযোজী প্রক্রিয়া, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কিন্তু তার নেচারটা আয়নিক প্রকৃতি, তার আচরণটা আয়নিক যৌগের মতো। কথা বুঝতেছো কি বলছি? ক্লিয়ার বাবা? তো দেখো, তাইলে এসসিএল জি কি স্যার। আয়নিক? এসসিএল কিন্তু আয়নিক, এসসিএলও কিন্তু তার মধ্যে আয়নিক ক্যারেক্টারিস্টিক সৃষ্টি হয়েছে। তাহলে সমযোজী অণুতে আয়নিক চরিত্রের সৃষ্টি হয় কখন? যদি তাদের মধ্যে ডাইপোল সৃষ্টি হয়, তাদের মধ্যে আয়ন সৃষ্টি হয়। তো আয়ন তো আর পরিপূর্ণ প্লাস এবং পরিপূর্ণ মাইনাস হয় না, আংশিক প্লাস আংশিক মাইনাস হয়। তবে বাবা আংশিক প্লাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কখনো অণুতে একদিকে থাকে 40% প্লাস, আরেকদিকে থাকে মনে করো 40% মাইনাস, আরেকদিকে 50% প্লাস, 50% মাইনাস, 60% প্লাস, 60% মাইনাস। তার মানে একটা মৌল থেকে যত বেশি ইলেকট্রন সে নিয়ে যাবে, যত বেশি পার্সেন্টেজ ইলেকট্রন সে নিয়ে যাবে, তত পার্সেন্টেজ মাইনাস সে, আর সে তত পার্সেন্টেজ প্লাস। তার মানে সকল অণুতে কিন্তু বন্ধনের ইলেকট্রন একই হারে টেনে নেয় না, কোনো পরমাণু বেশি নেয়। যেমন ফ্লুরিন যে হারে টেনে নিবে, আর ক্লোরিন কি সেই হারে টেনে নিবে না। তাহলে বলো, ফ্লুরিনের পোলারিটি আর ক্লোরিনের পোলারিটি দুটাই পোলার অণু, তবে দুইজনের পোলারিটি কিন্তু সেম নয়, দুইজনের আয়নিক চরিত্র কিন্তু সেম নয়। এই কথাটা কে কে বুঝো নাই আমাকে বলো। HF এটাও পোলার, HCl এটাও পোলার। এখানে হাইড্রোজেনের ধনাত্মক প্রান্ত, এটা ফ্লুরিন ঋণাত্মক প্রান্ত, এখানেও কিন্তু হাইড্রোজেন ধনাত্মক, এখানেও কিন্তু ক্লোরিন ঋণাত্মক। বাবা দুটোটাই কিন্তু পোলার, তবে পোলারিটির রেশিও, মানে পোলারিটির আয়নিক চরিত্রের হারটা কার মধ্যে বেশি? হাইড্রোজেন ফ্লোরাইড। কারণ কি? সমযোজী বন্ধনে যে দুইটা মৌল আছে, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা যত বেশি হবে, ওদের পোলারিটির মাত্রা তত বেশি হবে, ওদের আয়নিক চরিত্র তত বেশি হবে, আয়নিক ক্যারেক্টারিস্টিক্স তত বেশি হবে। আর যাদের মধ্যে পোলার বটে কিন্তু
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কমে আসবে, তার পোলারিটির মানও কমে আসবে, আয়নিক চরিত্রের মানও কমে আসবে। তো তোমাদেরকে যদি প্রশ্ন করে নিচের যৌগগুলোকে আয়নিক মাত্রার বা আয়নিক চরিত্রের মাত্রা অনুযায়ী সাজাও বা কি বলে পোলারিটির মাত্রা অনুযায়ী সাজাও, তাহলে তোমরা কি HCl, অ্যামোনিয়া, তারপরে তোমার কি হাইড্রোজেন সালফাইড, মিথেন, এই কয়েকটা অণু যদি দেয়, এরা কার পোলারিটি বেশি? হাইড্রোজেন সালফাইড তো অপোলার, মিথেন তো অপোলার। তো এই জিনিসগুলো আবার অপোলারের মধ্যেও কিন্তু আবার পার্থক্য আছে, কার মধ্যে অধিক অপোলারিটি, কার মধ্যে কম অপোলারিটি। তো এই বিষয়গুলো বুঝে কিন্তু আমাদের নব্যক্তিগুলো অ্যান্সার করতে হবে, বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো। তো যাই জন্য বলছি, মিথেন নিঃসন্দেহে একটি অপোলার অণু, হাইড্রোজেন সালফাইড একটি অপোলার অণু, কার্বন ডাইসালফাইড একটি অপোলার অণু। তো এইভাবে আমরা কিন্তু অ্যামোনিয়া একটি পোলার, HCl পোলার, HF পোলার। তো আমরা পোলার অণু, অপোলার অণু, পোলারিটি কি জিনিস সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে বুঝলাম। ইনশাআল্লাহ কারো আর প্রবলেম থাকার কথা নয়। এখন আসো, তড়িৎ ঋণাত্মকতা বুঝলাম, তার সংজ্ঞা বুঝলাম, পাউলিং স্কেলটা কি, সেখানে ওই স্কেলে বিভিন্ন মৌলের কতগুলো মান দেওয়া আছে, কার ইলেকট্রন টানার ক্ষমতা কত, সেই প্রেক্ষিতে তাদের মানগুলো দেখে আমরা বুঝতে পারবো বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা কার বেশি কার কম। তারপর সেখান থেকে আমরা বুঝলাম অণুর পোলারিটি, মানে অণুতে কিভাবে পোলারিটির সৃষ্টি হয়, ডাইপোল কিভাবে সৃষ্টি হয়, ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত কিভাবে সৃষ্টি হয়, এই জিনিসগুলো আমাদের হয়ে গেছে। এখন আসো, আমাদের আরেকটি পোরশন বাকি আছে, আরেকটি অংশ বাকি আছে। এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মাধ্যমে পোলারিটির সৃষ্টি হয়, আর সেই পোলার যৌগগুলো কিভাবে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, এখন আমরা এই পার্টটা আমরা আলোচনা করব। এই পার্টটার যেটুকু পারি তোমরা ধৈর্য সহকারে শোনো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আজকের আলোচনার মধ্যে। ওকে, আসো। এখন আছে হাইড্রোজেন বন্ধন কি। তার আগে অনেক সময় জ্ঞানের প্রশ্নে খুব বেশি বেশি আসে, মনে রেখো যে হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা, হাইড্রোজেন বন্ধন কি, দ্রুত সংজ্ঞাটা লিখবো এবং সাথে সাথে মুখস্থ, একবারে বাকি রাখার কোনো সুযোগ নেই, সাথে সাথে মুখস্থ। হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা, হাইড্রোজেন বন্ধন কি, স্যার যেভাবে বলি সেভাবে লিখো, তারপরে বুঝিয়ে দিচ্ছি। লেখো হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা। লেখো হাইড্রোজেনধারী পোলার অণু পোলার অণুর মধ্যে একটির ধনাত্মক প্রান্তের সাথে ওই যৌগের আগে স্যার যেভাবে লিখি তোমরা দেখো, ওই যৌগের অন্য কোনো অণুর বা অন্য অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে আকর্ষণজনিত যে বন্ধন সৃষ্টি হয় তাকে হাইড্রোজেন বন্ধন বলে। আমি আসলে সিম্পলিসিটি করার জন্য লিখলাম, এটা আরো সুন্দর করে অনেক ডিটেইলস বলা যেত, কিছু বিষয় বাদ দিয়েছি, হোয়াটএভার, এটুকু লিখলে চলবে, হাইড্রোজেন বন্ধন বলে। হাইড্রোজেন বন্ধনকে ডট ডট দিয়ে প্রকাশ করা হয়, ডট ডট দিয়ে। এই বন্ধনকে ডট ডট দ্বারা প্রকাশ করা হয়, না লিখলেও চলবে, সংজ্ঞার মধ্যে না লিখলেও চলবে। এবং হাইড্রোজেন বন্ধন ভ্যান্ডারওয়ালস আকর্ষণ থেকে বা ভ্যান্ডারওয়ালস বন্ধন থেকে, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ থেকে বেশি, তার বন্ধনের মানে ভাঙতে গেলে তাপ বেশি লাগে, কিন্তু সমযোজী বন্ধন থেকে কম লাগে। এটুকু না হয় লিখে রাখো, হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে এভারেজলি 8 থেকে 42 কিলোজুল,
8 থেকে 42 কিলো জুল পার মোল, মানে 1 মোল হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে এত কিলো জুল তাপ লাগে। আর 1 মোল সমযোজী বন্ধনকে ভাঙতে 250, আমার যতটুকু মনে পড়ে প্রায় 250 থেকে 450 কিলো জুল পার মোল তাপ লাগে। তাহলে বলো 1 মোল সমযোজী বন্ধনকে ভাঙতে 250 কিলো জুল থেকে 400 কিলো জুল পর্যন্ত তাপ লাগবে। আর হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে মাত্র 1 মোল হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে মাত্র 8 থেকে 42, বাবা সংখ্যাটা 1-2 এদিক এদিক হতে পারে, বই ভেদে ভিন্ন হতে পারে, তো 8 থেকে 42 কিলো জুল তাপ লাগে। বুঝতেই পারতেছো সমযোজী বন্ধনকে ভাঙতে যে তাপ লাগবে হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে তার থেকে কম তাপ লাগবে। সবচেয়ে বেশি শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন, এরপর হচ্ছে সমযোজী বন্ধন, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এরপরে ভ্যান ডার ওয়ালস বল। তো এগুলো আমরা বাবা একটু জানবো। অনেক সময় হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য এখনো পরীক্ষা আসেনি, আমাকে প্রশ্ন করতে দিলে আমি প্রথমে এই প্রশ্ন করব অনুধাবনে যে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য আসেনি, এখনো আসতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সমযোজী বন্ধনের কি, হাইড্রোজেন বন্ধনের কি, আমরা লিখে দিব, সমস্যা নাই, তৈরি করে দিব, অথবা ক্লাসে মনে আগে লিখে দিয়েছিলাম। তো একটু খেয়াল করো, হাইড্রোজেন দাঁড়ি হতে হবে। তাহলে বাবা দেখো পোলার অণু কিন্তু অনেক আছে, পোলার অণু হতে পারে, হাইড্রোজেন দাঁড়ি হতে হবে তা না, তবে ম্যাক্সিমাম পোলার অণুগুলো আমরা হাইড্রোজেন দাঁড়ি দেখি। তার মানে হাইড্রোজেন একটি কমন এলিমেন্ট, কমন পরমাণু, তার সাথে থাকতে পারে ফ্লোরিন, তার সাথে থাকতে পারে ক্লোরিন, তার সাথে থাকতে পারে অক্সিজেন, তার সাথে থাকতে পারে নাইট্রোজেন, হোয়াটএভার। হাইড্রোজেনের সাথে যেই মৌলগুলো অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, বাবা কোন মৌলগুলো ও তড়িৎ ঋণাত্মকতার কিন্তু একটা ব্যাখ্যা কিন্তু আমি দেইনি, কারণ আগে দিয়েছি বলে আমি ক্লাসটাকে একটু কিন্তু ছোট করে নিয়ে আসছি। তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় না হ্রাস পায়, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তন হয়, শুধু এটুকু বলে দেই, তড়িৎ ঋণাত্মকতা মৌলের আকার যত ছোট হবে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রনকে, বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসার ক্ষমতা বেশি হবে। তাহলে মৌলের আকার যত ছোট হবে বন্ধনের ইলেকট্রন ম্যাগকে তার নিজের দিকে নিয়ে আসার ক্ষমতা যেহেতু বেশি হবে, তার মানে তার তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে। তোমরা একটা বিষয় কিন্তু মনে রেখো, আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন আসক্তি বলো, আর তড়িৎ ঋণাত্মকতা বলো, যতই তুমি বাম থেকে ডানে যাবা আকার যতই ছোট হবে তাদের তিনটা জিনিস বাড়তে থাকবে। কি কি? আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে, দুই একটা এক্সেপশনাল ছাড়া, ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে। এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, প্লিজ বাবা মনে রেখো, বাম থেকে ডানে যাবা মৌলের আকার হ্রাস পাবে। আকার কেন হ্রাস পায় সেগুলো আলোচনা আমাদের হয়ে গিয়েছে। আকার যত হ্রাস পাবে তিনটা জিনিস বৃদ্ধি পেতে থাকবে। কি কি? আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে, তার মানে তার থেকে ইলেকট্রন সরাইয়া তাকে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে শক্তি বেশি লাগছে। ইলেকট্রন আসক্তি বাড়তেছে, তার মানে কি? তার মধ্যে নতুন করে ইলেকট্রন যুক্ত হলে বিকিরিত তাপটা, বেরিয়ে যাওয়া তাপটা বেড়ে যাবে, তার মানে তার ইলেকট্রন আসক্তি বাড়তেছে। ব্যতিক্রম কিন্তু গ্রুপে হয়, কোথায়? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে, এগুলো আমাদের অলরেডি আলোচনা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার তড়িৎ ঋণাত্মকতা, তার মানে মৌলের আকার যত ছোট হয়, মৌলের আকার ছোট হওয়া মানে বন্ধনের ইলেকট্রন ম্যাগ তার নিউক্লিয়াসের কাছে থাকা, আর সেই বন্ধনের ইলেকট্রন ম্যাগ তার দিকে অধিক আকৃষ্ট হবে। আমরা তো জানি বন্ধনের ইলেকট্রন ম্যাগ কোন মৌলের দিকে অধিক আকৃষ্ট হলে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি? দুইটা মৌলের মধ্যে তুলনা করতে বললে যে মৌলের আকার ছোট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর যে মৌলের আকার বড় তার তড়িৎ ঋণাত্মকতা কম, কারণ কি? সে কম টানতে পারবে, আকার বড় হলে দূরত্ব বেড়ে যায়। বুঝতে পারতেছো? তো এগুলো বাবা তোমরা একটু, পিরিয়ডিক কিভাবে পরিবর্তন হচ্ছে, একই গ্রুপে কিভাবে পরিবর্তন হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা, এটা অনেক সময় আসে, প্রয়োগও আসতে পারে, উচ্চতর দক্ষতা আসতে পারে, একটু দেখে নিও। এখন আসো আমরা যেটা বলতে চাচ্ছি, হাইড্রোজেন বন্ধন তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে কি বাবা? পোলার অণু হলেই চলবে না, হাইড্রোজেনধারী পোলার অণু হতে হবে। তার মানে হাইড্রোজেনের সাথে কে থাকবে বন্ধনে আবদ্ধ? হাইড্রোজেনের সাথে থাকবে কোনো অধিক, হ্যাঁ বলো, পড়াতে চাচ্ছিলাম সেটা হলো হাইড্রোজেন বন্ধন। সবাই একটু খেয়াল করবে, মনোযোগ দাও। হাইড্রোজেন বন্ধন কি, কিভাবে সৃষ্টি হয়? হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, যেমন বাবা দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড, আমরা একটু আর করে লিখলাম সুন্দর করার জন্য, সোজা করে লিখলেও কোনো সমস্যা নেই। হাইড্রোজেন এখানে হচ্ছে আংশিক পজিটিভ পোল বা আংশিক পজিটিভ প্রান্ত, তার দিক থেকে ইলেকট্রন ফ্লোরিন টেনে নিয়ে যায়, তার জন্য ফ্লোরিন হচ্ছে আংশিক নেগেটিভ পোল। আচ্ছা, এখন আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড, খেয়াল করো, আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড আমরা লিখি, এটা হচ্ছে আংশিক পজিটিভ পোল, এটা হচ্ছে আংশিক নেগেটিভ পোল। আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড না হয় আমরা লিখি, এটা হচ্ছে আংশিক পজিটিভ পোল, এটা হচ্ছে আংশিক নেগেটিভ পোল, এটাকে বলে ডেল্টা বাবা। এবার তুমি খেয়াল করো, আমরা কি বলেছি? হাইড্রোজেনধারী পোলার অণু, এটাও হাইড্রোজেনধারী, এগুলো সব একই যৌগের অণু, এটা হাইড্রোজেনধারী পোলার অণু। এটা যে পোলার অণু, এটা যে হাইড্রোজেনধারী পোলার অণু, এতে কারো কোনো প্রকারের দ্বিমত থাকার কথা না। এখন আমরা বলেছি হাইড্রোজেনধারী পোলার অণুর মধ্যে, বিভিন্ন পোলার অণুর মধ্যে একটির ধনাত্মক প্রান্তের সাথে ওই যৌগেরই, হাইড্রোজেন ফ্লোরাইডেরই অন্য আরেকটি অণুর, এই অণুর না,
আরেকটি হাইড্রোজেন ফ্লোরাইড অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে কি থাকবে, একটি আকর্ষণ বল কাজ করবে। এর ধনাত্মক প্রান্তের সাথে ওই যৌগেরই আরেকটি অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এরকম এদিক দিয়ে আরেকটার সাথে হবে, এদিক দিয়ে আরেকটার সাথে হবে। এই যে ডট ডট দ্বারা বন্ধনগুলো দেখতেছো, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনকে ভাঙতে গেলে তোমাকে কিন্তু তাপ দিতে হবে। 1 মোল হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে গেলে 8 থেকে 42 কিলোজুল তাপ তোমাকে অতিরিক্ত দিতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে তেমনি ভাবে তুমি যদি বলো এটা হচ্ছে বাবা হাইড্রোজেন বন্ধন কি, তার এক্সাম্পল উদাহরণ বাবা তোমরা এটা দিতে পারো, তোমরা এটা দিতে পারো, পানির দিতে পারো, অ্যামোনিয়ার দিতে পারো। তো আমরা হাইড্রোজেন ফ্লোরাইড অথবা পানিরটাই দিব। প্লিজ তোমরা একটু তুলে নাও, তুলে নাও হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল। কেউ যদি এভাবে করতে চায়, ইচ্ছা যে হাইড্রোজেন আর হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে আংশিক পজিটিভ আর এটা হচ্ছে আংশিক নেগেটিভ। এরকম আরেকটি হাইড্রোজেন ফ্লোরাইড যদি কেউ লিখতে চায়, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ। এখন এদের মধ্যে দেখো বাবা, এই যে হাইড্রোজেন বন্ধন, এদিক দিয়েও হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে, এদিক দিয়েও হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে। এইভাবে ইচ্ছা এভাবে এভাবে, তবে বইয়ে সব এইভাবে দেওয়া আছে। তো আসলে হাইড্রোজেন বন্ধনগুলো আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবেই কিন্তু থাকে, অণুগুলো একদম সরলরৈখিক ভাবে থাকে না, এরকম টুইস্ট আকারে থাকে। হোয়াটএভার, হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ধন আমরা দেখতে পেলাম। হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার অণু। হাইড্রোজেন ফ্লোরাইড শুধু একটি পোলার অণুই নয়, হাইড্রোজেন ফ্লোরাইড একটি হাইড্রোজেনধারী পোলার অণু। তো কোনো বলো, কেউ কিছু বলবে আর? তাহলে আমরা যদি বলি পানির হাইড্রোজেন বন্ধনটা কেমন হবে? স্যার বলো জুবাইর। স্যার একটু কষ্ট করে স্যার এগুলো আবার একটু দিয়ে দিবেন স্যার গ্রুপে স্যার, আমি স্যার এখনো ক্লিয়ার হচ্ছে না স্যার। মানে ছবিটা দিতে লেখাগুলো? জি জি স্যার, জি স্যার। হ্যাঁ, অভি তো রেকর্ডিং করবে, তুমি লিঙ্কটা অভি তুমি জুবাইরকে একটু দিয়ে দিও। আর যদি যে খাতায় লিখছো এগুলো একটু গ্রুপে পোস্ট দিয়ে দিও, তাহলে যারা ওই নেটওয়ার্কের কারণে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও, Thank you, কেমন? sir. হ্যাঁ, ওকে। আচ্ছা তো দেখো পানি কিভাবে, আচ্ছা খেয়াল করো, আমরা হাইড্রোজেন ফ্লোরাইডকে কি এভাবে লিখবো HF, নাকি আসলে প্রকৃতপক্ষে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে n সংখ্যক হাইড্রোজেন ফ্লোরাইড, মানে অসংখ্য, n এর মান নির্দিষ্ট নয়, অসংখ্য হাইড্রোজেন ফ্লোরাইড একটার পর একটা যুক্ত হয়ে কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে, n সংখ্যক হাইড্রোজেন ফ্লোরাইড একটার সাথে একটা যুক্ত আছে। তাহলে বলো তো এটার গঠনটা কেমন হবে? H2ON, মানে অনেকগুলো পানির অণু কিভাবে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। তো পানির অণুকে আমরা কিভাবে লিখবো দেখো তো বাবা, এটা হচ্ছে পানির অণু, এটা হচ্ছে পজিটিভ পোল, আর অক্সিজেন হচ্ছে নেগেটিভ পোল, এই হাইড্রোজেনও হচ্ছে পজিটিভ পোল। তাহলে অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন তোমরা জানো। আর একটা কথা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট কথা, হাইড্রোজেন বন্ধন গঠন করতে হলে মিনিমাম একটা লোন পেয়ার ইলেকট্রন লাগবে। এটার ব্যাখ্যা আজকে দিচ্ছি না। যদি কোনো অণুতে কেন্দ্রীয় পরমাণুর 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে সে 2 দিক দিয়ে এসে কি করতে পারবে? হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। আর যদি একটা মুক্তজোড় থেকে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, এটা শুধু মনে রেখো একটু। হোয়াটএভার, এখন আসো পানিতে যেহেতু 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, সে এদিক দিয়েও পারবে এদিক দিয়েও পারবে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে। এখন তুমি খেয়াল করো, আরেকটি পানির অণু, আমরা যদি চিন্তা করি এটা আরেকটা পানির অণু, এটা হচ্ছে পজিটিভ পোল, অক্সিজেন হচ্ছে নেগেটিভ পোল, এটা হচ্ছে পজিটিভ পোল। তাহলে দেখো বাবা, এই অণুটার একটু খেয়াল করো, এটা একটা হাইড্রোজেনধারী পোলার অণু, এটা একটা হাইড্রোজেনধারী পোলার অণু। এখন এখানে পোলার কেমনে বুঝলা? এই দুইটা হচ্ছে পজিটিভ পোল আর এটা হচ্ছে নেগেটিভ পোল, এই দুইটা হচ্ছে পজিটিভ পোল, এটা হচ্ছে নেগেটিভ পোল। তাহলে এখানেও কিন্তু ডাইপোল সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু পোলার অণু, এটাও কিন্তু পোলার অণু। তাহলে আমরা বলছি হাইড্রোজেনধারী পোলার অণুর একটি ধনাত্মক প্রান্তের সাথে ওই যৌগেরই আরেকটি অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, এটা একটা বন্ধন, এটা একটা হাইড্রোজেন বন্ধন। তেমনি ভাবে এর সাথে আরেকটা পানির অণুর এরকম হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তো বাবা দেখো পানির মধ্যে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হলো। তাহলে এইভাবে এদিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে হতে পারে, এভাবে দেখাও তাহলে হয়ে যাবে। তাহলে এদিক দিয়ে দেখো বাবা, এটা হচ্ছে পানির হাইড্রোজেন বন্ধন, এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, n সংখ্যক পানির অণু একটার পর একটা যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই বৃহৎ পলিমার হিসেবে থাকে, অসংখ্য হাইড্রোজেন অণু মিলে বৃহৎ পলিমার হিসেবে থাকে। সেখান থেকে অণুগুলাকে বিচ্ছিন্ন করতে, আলাদা করতে অনেক তাপ শক্তি লাগে। এই জন্য পানি পোলার এবং পানি কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় তরল। এইগুলা নিয়ে আগামী ক্লাসে ব্যাখ্যা দিব, আজকে আলোচনা করছি না, অনেক সময় হয়ে গেছে প্রায়। স্যার ওই যে মুক্তজোড়ের যে কথাটা বললেন না স্যার, মানে মুক্তজোড় দুইটা থাকলে সে দুই দিকে করতে পারবে, বন্ধন করতে পারবে, আর এক জোড়া থাকলে শুধু এক দিকে একটা বন্ধন করতে পারবে। জি জি, ওকে স্যার। আরেকটা কথা মনে রেখো, এখানে খেয়াল করো তোমরা, আবারও বলছি পানি, একটু শুধু বলে দেই, পানি এবং হাইড্রোজেন সালফাইড, সবাই একটু খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে পানি, সবাই একটু খেয়াল করো। আমরা জানি 16 নম্বর গ্রুপে দুইটা মৌল আছে, দ্বিতীয় পর্যায়ে আছে অক্সিজেন, তৃতীয় পর্যায়ে আছে সালফার। যেহেতু এরা একই গ্রুপের মৌল, তাহলে এদের হাইড্রাইড গুলোর ভৌত অবস্থা মানে
তারা কি গ্যাসীয় নাকি তরল? একই হওয়ার কথা, হয় দুইটাই গ্যাসীয় না হয় দুইটাই তরল হওয়ার কথা। অথচ পানি হচ্ছে স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় হচ্ছে এটা তরল, অথচ হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ। কারণটা কি? কারণ হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি অপোলার অণু। অ্যান্সারটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড একটি অপোলার অণু। হাইড্রোজেন সালফাইড কেন অপোলার ব্যাখ্যা কিন্তু একটু আগে দিয়ে আসছি। তাহলে হাইড্রোজেন সালফাইড যদি অপোলার হয়, অপোলার অণুর মধ্যে ডাইপোল থাকে না, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত থাকে না, তো প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত না থাকলে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করার প্রশ্নই আসে না। তাহলে হাইড্রোজেন সালফাইড একটি হাইড্রোজেনধারী যৌগ কিন্তু পোলার যৌগ নয়। হাইড্রোজেন সালফাইড একটি হাইড্রোজেনধারী যৌগ কিন্তু পোলার যৌগ নয়। পোলার না হওয়ার কারণ হলো হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন এবং সালফারের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 কম, 0.4। এই জন্য এটা পোলার নয়। আর পোলার না হলে তার পক্ষে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করা সম্ভব নয়। হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করার অন্যতম শর্ত হলো হাইড্রোজেনধারী পোলার অণু হতে হবে। পানি একটি হাইড্রোজেনধারী পোলার অণু, তার একটি অণুর ধনাত্মক প্রান্তের সাথে ওই যৌগের মানে পানির আরেকটি অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে একটি আকর্ষণ কাজ করছে। এরকম সবগুলো অণু একটার পর একটা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়ে অনেকগুলো অণু মিলে অবস্থান করছে। আমরা অনেক সময় প্রশ্ন করি পানি কেন তরল, হাইড্রোজেন সালফাইড কেন গ্যাস? তুমি কি জানো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আবোল তাবোল লেখো পানি আমরা খেতে পারি, পানি আমরা ধরতে পারি এজন্য তরল। এই মানে উদ্ভট সব লেখা এগুলো। পানি তরল না হলে আমরা খেতাম কিভাবে, এভাবে আমাদেরকে প্রশ্ন করে। এই সমস্ত হাস্যকর লেখা তোমরা লিখো না। পানি তরল হওয়ার অন্যতম কারণ হলো, এক কথায় যদি বলতে চাও তাহলে সেটা হচ্ছে পানি একটি পোলার অণু। পোলার অণু হওয়াতে কি হয়েছে? পোলার অণু হওয়াতে একটি পানির অণু এককভাবে অবস্থান করে না, বিচ্ছিন্নভাবে পানির অণুগুলো অবস্থান করে না। অসংখ্য পানির অণু একটার সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। এই পানির অণুগুলাকে আমরা কোনো কিছুকে গলানো বা কোনো কিছুকে বাষ্পে পরিণত করা, এর মানে কি অণুগুলাকে বিচ্ছিন্ন করতে হবে, দূরে নিতে হবে। তো অণুগুলাকে যদি একটার থেকে আরেকটাকে দূরে নিতে যাই, ওই হাইড্রোজেন বন্ধনগুলাকে ভাঙতে হবে। ওই হাইড্রোজেন বন্ধনগুলাকে যদি ভাঙতে চাই তাহলে অতিরিক্ত তাপ দিতে হবে। যাকে গলাতে বাষ্পে পরিণত করতে অধিক তাপ লাগে তার ভৌত অবস্থা স্বাভাবিক তাপমাত্রায় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে। তাই পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বিদায় পানির স্বাভাবিক তাপমাত্রায় তরল, কিন্তু হাইড্রোজেন সালফাইড স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস। এর কারণ হচ্ছে হাইড্রোজেন সালফাইড অপোলার অণু। অপোলার অণুরা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে না। একটা হাইড্রোজেন সালফাইড অণুর সাথে আরেকটা হাইড্রোজেন সালফাইড অণুর কোনো হাইড্রোজেন বন্ধন নাই, শুধু দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ সব অণুতে থাকে। তাই এখানেও আছে। আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ এতই দুর্বল, অল্প তাপ না, কক্ষ তাপমাত্রার বহু নিচের তাপমাত্রায়ও এই বন্ধন ভেঙে গিয়ে হাইড্রোজেন সালফাইড অণুগুলা একটা আরেকটা থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। তাই আমরা এক কথায় যদি বলি, যদি আমরা একটা নাম্বার এক লাইনের মধ্যে পেতে চাই, হাইড্রোজেন সালফাইড কেন গ্যাস, পানি কেন তরল, যদি কোনো স্টুডেন্ট এটা লেখে পানি পোলার, হাইড্রোজেন বন্ধন গঠনের সামর্থ্য রাখে, অসংখ্য অণু মিলে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, পানি তরল। হাইড্রোজেন সালফাইড অপোলার, সেই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এইভাবে পানির মতো আবদ্ধ থাকে না, প্রত্যেকটি অণু প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন থাকে, শুধু দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণে আবদ্ধ থাকে, যেটা অত্যন্ত দুর্বল হওয়াতে সহজে ভেঙে গিয়ে অণুগুলা বিচ্ছিন্ন বা স্বাধীনভাবে বিচরণ করে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। এই কথাগুলো লিখতে একদম 2 পেয়ে যাবা। আর এক যদি পেতে চাও, এক কথা যদি বলতে চাও যে পানি পোলার তাই তরল, আর হাইড্রোজেন সালফাইড অপোলার তাই সে গ্যাসীয়, এটা বললেও তুমি 1 নম্বর তোমাকে দিতে আমি বাধ্য। কারণ তুমি কিন্তু জ্ঞানের স্তরের একটা স্তর কিন্তু তুমি অতিক্রম করেছো, আন্ডারস্ট্যান্ডিং করতে পেরেছো তুমি, সো তোমাকে নাম্বার আমরা দিব। তো এই জন্য বলেছি পানি এবং হাইড্রোজেন সালফাইড উভয়ই একই গঠনের, একই সংকরণ, একই আকৃতি, সবকিছু প্রায় এক, অথচ এদের ভৌত অবস্থা কিন্তু ভিন্ন। আমরা জানি একই মৌল একই গ্রুপে থাকা মানে কি এদের অক্সাইড সমূহের প্রকৃতি একই হওয়ার কথা, অথচ এখানে ভিন্নতার কারণ হলো হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আর হাইড্রোজেন বন্ধনের অনুপস্থিতি। তাইলে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন বন্ধনের একটি অন্যতম প্রভাব কি? ভৌত অবস্থার পরিবর্তন করে। হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকলে ভৌত অবস্থার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলা বা পানিতে দ্রবণীয়তাও বেড়ে যায়। আর হাইড্রোজেন বন্ধন গঠন করতে না পারলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, পানিতে দ্রবণীয়তা কম থাকে। তার মানে যৌগের ভৌত অবস্থার পরিবর্তন করে কে? হাইড্রোজেন বন্ধন। আর রাসায়নিক ধর্মের পরিবর্তন করে কে? সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে এটা একটা খুব পার্থক্য, যে কোন যৌগের রাসায়নিক বন্ধন তার এক সক্রিয়তা, সে সহজে বিক্রিয়া করবে কি করবে না, এই রাসায়নিক ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে সমযোজী বন্ধন, আর ভৌত ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা, সমযোজী বন্ধনের সংজ্ঞা, হাইড্রোজেন বন্ধন
অণুর ভৌত ধর্মকে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে, আর সমযোজী বন্ধন অণুর রাসায়নিক ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এগুলা দিয়ে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে আগেও লিখে দিয়েছিলাম ক্লাসে, বাবা এগুলো তোমরা পড়িও। তো আজকে আমরা শুধু বাকি রাখলাম এই হাইড্রোজেন বন্ধনের, খুব গুরুত্বপূর্ণ বাবা, কালকে আগামী ক্লাসের সোমবারে আমার ক্লাস কেউ মিস করবে না। হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ পড়াবো, আরো কিছু বিষয় আছে হাইড্রোজেন বন্ধন নিয়ে, দ্রুত শেষ করে আমরা অন্য টপিকে চলে যাব। একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি, এই বিষয়গুলো আমরা পড়িয়ে এক্সাম্পল গুলো দেখিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করব। আজকে এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। পড়া কিন্তু আছে হাইড্রোজেন বন্ধন কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, একই পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হচ্ছে, একই গ্রুপে কিভাবে পরিবর্তিত হচ্ছে, হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা কি, পানি তরল, হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন, কারা পোলার কারা অপোলার, HCl কেন পোলার, HF কেন পোলার, পানি কেন পোলার, মিথেন কেন অপোলার, হাইড্রোজেন সালফাইড কেন অপোলার, পড়া কিন্তু অনেক হয়েছে। এগুলা কিন্তু বাবা তোমরা আজকের মধ্যে শেষ করে ফেলো। সোমবার যেন প্রত্যেকের জিজ্ঞেস করলেই যেন আমি জিজ্ঞেস করতে দেরি, ফিডব্যাকটা খুব দ্রুত আসবে। এবং আমি যারা পড়ালেখা একটু ফাঁকি দিচ্ছ, কম পড়ছো, তাদেরকে অনুরোধ করে বলছি এই বিষয়গুলো সুন্দর করে তোমার টেক্সট বুকে একটু দেখো, কত সুন্দর করে লেখা আছে। যদি বুঝতে না পারো আমাকে ছবিটা তুলে পাঠিয়ে দিও, স্যার আমি এই লাইনটা বুঝিনি, আন্ডারলাইন করে দিও, আমি তোমাদের সাথে ইনশাল্লাহ ওভার টেলিফোন কিংবা ওভার মেসেঞ্জার ইনশাল্লাহ তোমাদের সাথে সেই সমাধানটা আমরা দিয়ে দেবো। তো বাবা সেই পর্যন্ত সোমবারের সেই ক্লাস 9টায় সম্ভবত আমার ক্লাসটা, তোমাদের প্রত্যেকের আমি আশা করছি সোমবারে প্রত্যেকে ক্লাসে উপস্থিত থাকবে, কোনো ক্লাস আমার মিস দিবে না। আজকে যা পড়ালাম, তড়িৎ ঋণাত্মকতা, পোলার অণু কি, পোলারিটি কি, কারা পোলার কারা অপোলার, এবং এই পোলারিটির উপর ডিপেন্ড করে আমাদের হাইড্রোজেন বন্ধনগুলো কিভাবে হচ্ছে, সেই পড়াগুলো যা পড়ালাম বাবা সুন্দর করে এই ক্লাস রেকর্ডিং হচ্ছে। যারা ক্লাস মিস করেছে অনেকেই দেখছি বাবা, একটা কথা কি, তোমরা অনেকে রেকর্ডিংটা দেখো। আচ্ছা, রেকর্ডিং দেখা মানে ইউটিউবে কিন্তু অনেক রেকর্ডকৃত ক্লাস বহু পাওয়া যায়, পাঠশালা আছে, 10 মিনিটস স্কুল আছে, অনেক শিক্ষকরা, অনেক ভালো ভালো শিক্ষকরা তোমার ইউটিউবে ক্লাস নিচ্ছে, অনেক মেধাবী, ওরা অনেক জানে। আমি দেখেছি অনেক ক্লাস, সুন্দর ক্লাসগুলো, অত্যন্ত সুন্দর করে তারা ক্লাস নিচ্ছে, আছে অনেক কন্টেন্ট, কিন্তু আমাদের ছেলেরা তো সেই কন্টেন্ট গুলো দেখে না, তারা দেখে অন্য কিছু, তারা দেখে ফেসবুক, তারা দেখে টুইটার, তারা দেখে মেসেঞ্জার, তারা ওগুলো নিয়ে ভিডিও কল নিয়ে ব্যস্ত। তো এগুলো দেখলেও তো হয়। তারপরে আমাদের এই যে লাইভ ক্লাস, মনে হচ্ছে যেন তোমাদের সাথে বাবা আমি এখন আছি, আমাকে চাইলেই প্রশ্ন করতে পারো, ওখানে তো প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তুমি ওগুলো দেখতে পারো, ভালো, সমস্যা না। যদি কোনো জিনিস খটকা বলে মনে হয়, কনফিউজড বলে মনে হয়, না ইনফরমেশনটা মনে হয় একটু ভুল, আমাদের সাথে শেয়ার করো, ইনশাল্লাহ তার সমাধান পেয়ে যাবা। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে আমরা যা পড়লাম আগামী ক্লাসে তার পূর্ণ প্রতিফলন তোমাদের মাঝে আমি দেখতে চাই। তো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।